প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5, যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো এই প্রোগ্রামিং ভাষা অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ড 2024-এ যে সৃজনশীলটা আসছে, অর্থাৎ 8 নাম্বার যে সৃজনশীলটা আসছে অ্যাকচুয়ালি। তো এই অধ্যায় থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসছে, ঠিক আছে, একটা 7 নাম্বার, 8 নাম্বার। তো 7 নাম্বার সৃজনশীলের যে সমাধানটা আছে সেটা আমি অলরেডি করে ফেলছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আর কি, ঠিক আছে, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখো, আমরা এখন 8 নাম্বার সৃজনশীল সলভ করবো। তো 8 নাম্বার সৃজনশীলটা একটু দেখো, একটু খেয়াল করো, ঠিক আছে। তো একটু ভালো মতো বুঝলেই কিন্তু আসলে এগুলো সহজে অ্যান্সার করা যায় এবং সহজে এখানে 10-এ 10 পাওয়া যায়। 10-এ 10 পাওয়ার মতো প্রশ্ন এগুলো, ঠিক আছে। তো দেখি, তো একটা দেখতে পাচ্ছি আমরা, একটা 8 নাম্বার কোশ্চেনের ধারা আছে একটা, ঠিক আছে। তো এই ধারা ধারা বা সিরিজ যেটা আমরা বলি না কেন, তো এই ধারাটা দেখতে পাচ্ছি যে প্রথম যেই যেটাকে আমরা বলি কি প্রথম পদ বা প্রথম উপাদান, যেগুলো একটা কথা বলতে পারো, ঠিক আছে। তো প্রথম পদ হচ্ছে 3, তার দ্বিতীয় পদ 3 এবং এর উপর আছে স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 6 এর উপর আছে স্কয়ার, তৃতীয় পদ হচ্ছে 9 এর উপর আছে স্কয়ার, এবং এইভাবে প্লাস দিয়ে ডট 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 ডট, মানে অনেকগুলা সংখ্যা থাকতে পারে এইভাবে, ঠিক আছে। প্লাস দিয়ে সবশেষে আছে কি বলো, এন স্কয়ার। তার মানে এই ধারাটাতে কি বলো, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সংখ্যার মধ্যে ডিফারেন্স, দ্বিতীয় থেকে তৃতীয় সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, স্কয়ারটা যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 3, অর্থাৎ প্রতিটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 6 - 3 করলে 3 হয়, অনুরূপে 9 - 6 করলে কত হয় বলো, আচ্ছা 3 হয়, ঠিক আছে, এটাই। তো দেখতে পাচ্ছি 3, ডিফারেন্স 3 এবং প্রতিটার স্কয়ার হচ্ছে, এটাই জাস্ট। তো এটা আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে আর কি, তাছাড়া আর কিছুই না। তো আমরা এখন প্রশ্নগুলো দেখি যে প্রশ্নগুলোতে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ক নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে অ্যাসেম্বলি ভাষা কি, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা দেখব, একটু পরে সমাধানটা দেখব, ঠিক আছে। তারপরে খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ডিবাগিং ব্যাখ্যা করো। তো ডিবাগিংটা আমরা ব্যাখ্যা করব, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের সৃষ্টির জন্য প্রভাচিত্র অঙ্কন করো। এই প্রভাচিত্র মানে ফ্লোচার্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। অর্থাৎ এই ধারাটার যোগফল নির্ণয় করার জন্য প্রভাচিত্র বা ফ্লোচার্ট ড্র করতে হবে, ঠিক আছে। তো এটা সহজ একটা প্রশ্ন আর কি বলা যায়, এটা সহজেই পারা যাবে। যে ফ্লোচার্ট জানে বুঝে সে কিন্তু এটা লিখতে জাস্ট আমার মনে হয় 3 থেকে 4 মিনিটের বেশি লাগার কথা না। তো যাই হোক, পরবর্তীতে আমরা আসি যে ঘ নম্বরে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। তো এটাও লিখতে সহজ, আর যে আসলে ভালো মতো সি প্রোগ্রামিংটা পড়ছে সেটা অ্যান্সার করতে, এই সৃজনশীল অ্যান্সার করতে মানে তাকে খুব বেশি সময় লাগার কথা না, ঠিক আছে। 15 মিনিটের মধ্যেই এটা অ্যান্সার করা হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা আসি সমাধানে আসি। তো আমরা প্রথমে আসি 8 নং সৃজনশীল সমাধান করতেছি আমরা। তো ক নম্বর কোশ্চেনে আসি, যেটা বলা হয়েছে অ্যাসেম্বলি ভাষা কি অ্যাকচুয়ালি। তো অ্যাসেম্বলি ভাষা কি, তো অ্যাসেম্বলি ভাষা হলো কম্পিউটারের নির্দেশনাবলী লেখার জন্য ব্যবহৃত একটি নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা। নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বলতে আমরা কি বুঝি, এই ভাষাটা প্রথমেই কিন্তু আমরা যদি বলি যে মানে যখন আসলে প্রোগ্রামিং ভাষার শুরু হয় আর কি, শুরুর দিকে, ঠিক আছে, 1900 সালের ওই দিকে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারও মিডিল সময় বা তারপরে বলা যায়, ঠিক আছে। অ্যাসেম্বলি ভাষা বা মেশিন ভাষা এগুলো আবিষ্কার হয়েছে তখন, অর্থাৎ তখন শুধু আহ, নিম্ন স্তরের ভাষা আবিষ্কার হয়েছে। মেশিন ভাষা যেটা সরাসরি আসলে 0 আর 1-এ লেখা হয়, আর যেটা অ্যাসেম্বলি ভাষা এটা 0 আর না, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন কিছু ওয়ার্ড দিয়ে ইনস্ট্রাকশনের মাধ্যমে লেখা হয় আর কি, ঠিক আছে। তো আমরা দেখি তখন এটি হচ্ছে মেশিন কোডের প্রত্যেকটি নির্দেশের জন্য নির্দিষ্ট শব্দ ব্যবহার করে। এই যে দেখো, এটা মনে রাখবো, নির্দিষ্ট শব্দ ব্যবহার করে, ঠিক আছে। আর যা মানুষের বোঝা সহজ করে তোলে, অর্থাৎ সেই শব্দটা দিয়ে আমরা মানুষ বুঝতে পারে যে আসলে এটা কি কাজ করবে অ্যাকচুয়ালি। উদাহরণস্বরূপ যেমন অ্যাড, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাড ইউজ করা হয় সাবট্রাকশনের জন্য, অ্যাড হচ্ছে এডিশনের জন্য, এডিশন মানে যোগফল। আর অনুরূপে সাবট্রাকশনের জন্য আমরা ইউজ করি সাব, SUB, ঠিক আছে। তো এই নির্দেশটি দুটি সংখ্যাকে যোগ করার জন্য ব্যবহৃত হয়, এই যে কথা বলে দিছে। আর অনুরূপে যদি আমরা গুণ করতে চাই তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য MUL ইউজ করে থাকি, ঠিক আছে। তো অনুরূপে ডিভিশনের জন্য DIV এগুলো ইউজ করা যায়। তো জাস্ট এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। উদাহরণসহ তোমরা যদি বিস্তারিত মতো না লিখতে চাও তাহলে প্রথম 1 লাইন বা 2 লাইন লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা 1 মার্কের কোশ্চেন আর কি, আশা করি বুঝতে পারছো। আর আরও ডিটেলসে দেখতে চাইলে বই খুলে একটু দেখে নিবা, দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে আমরা চলে আসি যে ডিবাগিং কি ব্যাখ্যা করো, মানে ডিবাগিং ব্যাখ্যা করতে বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আসলে ডিবাগিং এর আগে চলে আসি আমরা বাগ বা ত্রুটি, যেটাকে আমরা ইররও বলে থাকি, ঠিক আছে। কোনো একটা প্রোগ্রামে যখন যদি আমরা কোনো ভুল করে থাকি, ঠিক আছে, যেমন সি প্রোগ্রামে সেমিকোলন ইউজ করা হয়, তো যেটাকে আমরা স্টেটমেন্ট বলে থাকি। এই স্টেটমেন্ট যদি আমরা না দিই বা একটা চলক সঠিকভাবে যদি ডিক্লেয়ার না করি, তখন সেটা কিন্তু একটা ইরর দেখায়। ইররটাকে বলা যায় বাগ, ঠিক আছে, বা ত্রুটি আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে,
বা ভুলগুলো আর কি। তাহলে এই যে ডিবাগিং হলো কোনো প্রোগ্রামে ওই বাগটা দূর করার একটা কৌশল বা প্রক্রিয়া। তো এই যে ডিবাগিং হলো কোনো প্রোগ্রামে থাকা ত্রুটি বা বাগ, এই ত্রুটি বা বাগ, ঠিক আছে, এই ত্রুটিগুলোকে ইররগুলোকেই বাগ বলা হচ্ছে অ্যাকচুয়ালি। খুঁজে বের করে সেগুলো সংশোধন করার প্রক্রিয়া, অর্থাৎ সেগুলো আমরা সংশোধন করে প্রোগ্রামটা ঠিকমতো রান করার একটা প্রক্রিয়া আর কি, ঠিক আছে। তো যখন একটি প্রোগ্রাম ঠিকমতো কাজ করে না, তো তখন প্রোগ্রামাররা ডিবাগিং করে, এই যে ডিবাগিং করে ত্রুটির কারণ খুঁজে বের করে, ঠিক আছে, খুঁজে বের করার চেষ্টা করে, এবং এই প্রক্রিয়া তারা কোডটি ধাপে ধাপে পরীক্ষা করে, ঠিক আছে, মানে কোথায় ত্রুটিটা আছে এটা বের করে জাস্ট পরে রান করে আর কি। তো ভেরিয়েবলের মান পর্যবেক্ষণ করে, অর্থাৎ ভেরিয়েবল আমরা সঠিকভাবে ডিক্লেয়ার করছি কিনা বা সঠিকভাবে মানগুলো নিছি কিনা অ্যাকচুয়ালি। তারপর এবং হচ্ছে প্রোগ্রামের কার্যকলাপ ট্র্যাক করে, ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রামটা কোথায় কি কাজ করতেছে এটা ট্র্যাক করেই এই ডিবাগ করা হয় আর কি, ঠিক আছে, অর্থাৎ ত্রুটিগুলো বের করা হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ডিবাগিং কি, ঠিক আছে, এবং ডিবাগিংটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা এই ধরনের কোশ্চেন বোর্ড কোশ্চেনে বরাবরই আসে আর কি। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবে লিখলেই 2 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে, ক নম্বর কোশ্চেনটা। তো আমরা পরবর্তী চলে যাই গ নম্বর কোশ্চেনে। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের সিরিজটির জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। সিরিজ মানে হচ্ছে ধারা অ্যাকচুয়ালি, সিরিজ ইংরেজি শব্দ, ধারা হচ্ছে বাংলা শব্দ, ঠিক আছে। তো আমরা উদ্দীপকের সিরিজটির জন্য প্রবাহ চিত্র অঙ্কন করা হলো। তো তোমরা দেখতে পাচ্ছ একটু সহজে, এটা সহজভাবে একটু বোঝার চেষ্টা করো। তো প্রথম ধাপটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে, অর্থাৎ প্রবাহ চিত্রটা ড্র করার জন্য আমরা স্টার্ট করব, মানে কাজটা ইয়ে করার জন্য, সেই সমস্যাটা সমাধানের জন্য বা সিরিজটার যোগফল নির্ণয় করার জন্য আমরা শুরু করলাম। তো এটা প্রবাহ চিত্রে স্টার্ট দিয়ে বোঝানো হয়। তারপর আমরা ইনপুট, তো আমরা যেহেতু ধারাটা, আমি আরেকবার যদি লিখি ধারাটা যেটা আমরা উদ্দীপকে দেখলাম, সেটা হচ্ছে ছিল এমন যে 3-এর উপর কি বলো স্কোয়ার, প্লাস কি বলো 6-এর উপরে কি বলো স্কোয়ার, প্লাস কি বলো 9-এর উপর কি স্কোয়ার, প্লাস এভাবে ডট 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 কতগুলো ডট ডট দিয়ে কি আছে বলো এর উপরে স্কোয়ার, ঠিক আছে, এটাই। তো আমরা দেখতেই পাচ্ছি আসলে এই দুইটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, 3 আর 6-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, পার্থক্য হচ্ছে 3, অনুরূপে 6 আর 9-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি বলো 3, অর্থাৎ একটার পর একটা পদগুলা 3 করে ডিফারেন্স, 3 করে বৃদ্ধি পাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যেমন 9-এর পরের যে সংখ্যাটা সেটা তাহলে কি আসবে বলো, সেটা আসবে যে 12-এর উপরে স্কোয়ার, ঠিক আছে, এভাবেই। তো তারপরে আসে 15-এর উপরে স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তো এই জন্য এখন আমাদের ইউজারকে তো বলতে হবে নাকি, যে আমাকে বলবে যে এই ধারাটির যোগফল নির্ণয় করো, তাকে তো আমাদের নিশ্চয়ই তার কাছ থেকে এন এর মান কত হবে সেটা জেনে নিতে হবে, তাই না। তো অর্থাৎ এইটা আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিতে হবে প্রোগ্রামে। তো এই জন্য ইনপুট নিয়েছে এখানে এন, ঠিক আছে। আর অবশ্যই তোমরা এই চিহ্নগুলো বা চিত্রগুলা বা প্রতীকগুলা মনে রাখার চেষ্টা করবো। তো যেমন আমাদের ইনপুট নেওয়ার জন্য যে চিহ্নটা ইউজ করা হয় এটাকে সামান্তরিক, আমরা গণিতের ভাষায় সামান্তরিক বলে থাকি। তো এভাবেই নিতে হবে অ্যাকচুয়ালি, স্টার যেটা সেটা এই ডিম্বাকৃতির, এভাবেই নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা দুইটা ভেরিয়েবল নিব, দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে কি বলো এন। তো আই এর মধ্যে প্রাথমিকভাবে থাকবে প্রথম যে পদটা আছে সেই প্রথম পদের মান। তো এখানে আমরা প্রথম পদ কত পাচ্ছি 3 পাচ্ছি। তো আই এর মধ্যে এই জন্য প্রথমে আমরা সেট আপ করবো কি বলো 3, ঠিক আছে। আর এস এর মধ্যে রাখবো আমরা কি বলো 0। এস হচ্ছে কি সামেশন বা সাম, যেটাই বলি না কেন, সাম বা সামেশন যে কোনো একটা বলা যায়, কোনো সমস্যা নেই। তো আমরা সাম নির্দেশ করার জন্য, ঠিক আছে, এজ ইকুয়ালস টু কি নিলাম আমরা 0 নিলাম। আর 0 কেন নিলাম, কারণ এখনো তো আমরা কোনো কিছু যোগ করি নাই, তাই না। তো যখন যোগ করব তখন আমরা অ্যাড করব একটা একটা করে। তো যেহেতু যোগ করি নাই, যোগফল কিছুই নেই, তো এই জন্য এজ ইকুয়ালস টু 0। তো যাই হোক, পরবর্তীতে আমরা নেক্সট ধাপে যাচ্ছে, আমাদের একটা কন্ডিশন চেক করতেছি। এখন কোন একটা সংখ্যা যোগ করার আগে তো আমাদের দেখতে হবে যে সেই সংখ্যাটি আসলে এন এর মধ্যে আছে কিনা, মানে এন রেঞ্জের মধ্যে আছে কিনা। যে সাপোজ এখানে যদি এন এর মান নেওয়া হয়, এন এর মানটা আমি এদিকে লিখতেছি, সাপোজ এন এর মান যদি নেওয়া হয় এখানে 15, সাপোজ নিয়ে নিলাম 15, ঠিক আছে। তাহলে এখন এমন একটা সংখ্যা আই এর মানে সেই সংখ্যাটা, এমন একটা সংখ্যা আসলো আয়ের মানটা কিন্তু পরবর্তী 3 দিন করে বাড়ানো হয়েছে আর কি। তাহলে আমাদের একটা আয়ের মানটা চেক করতে হবে যে আসলে 15-এর মধ্যে আছে কিনা। 15-এর মধ্যে যদি আসে, সেই সংখ্যাটা যদি থাকে, তাহলেই না আমরা সেটাকে যোগ করব, তাই না। মানে সেটার উপর যে বর্গ আছে বর্গটাকে যোগ করে রাখবো। আর সেটা যদি 15-এর চেয়ে বেশি হয়, সাপোজ পরবর্তী সংখ্যা যদি 18 হয়, তাহলে 18 তো 15-এর মধ্যে নেই, তাই না, 15 রেঞ্জের মধ্যে নেই, এই জন্য 18-কে যদি আসে তখন আমরা সেটা যোগ করব না। তো তখন ওইখানেই আমরা স্টপ করে দেবো আর কি, যোগ করার কাজটা, ঠিক আছে। তো এইভাবেই প্রোগ্রামটা চলে অ্যাকচুয়ালি। তো যেখানে কনসিডার করা হয়েছে যে আয়ের মান আসলে এন এর চেয়ে ছোট বা সমান কিনা, এই যে এখানে দেখো ছোট বা সমান হইলে আমরা সেটাকে যোগ করব, যদি না হয় তাহলে সেটা কি করব বলো, যোগ করব না, জাস্ট পরবর্তী যোগফলটা প্রিন্ট করব। তো এটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি ডিটেলসে। তো দেখো আই লেস দেন অর ইকুয়ালস টু যদি এন হয়, তাহলে যদি ট্রু হয়, তাহলে ট্রু বা সত্য হয়, তাহলে কাজ করবে এখানে ইয়েস যেটা আছে, তোমাকে কোশ্চেন করা হলো যে আই আসলে এন এর চেয়ে ছোট বা সমান কিনা। তাহলে তুমি বলবা হয় ইয়েস না হয় নো, অর্থাৎ হয় বলবা যে হ্যাঁ আসলেই ছোট অথবা সমান, আর না হলে কি বলবা বলো নো, অর্থাৎ না, অর্থাৎ কন্ডিশন
সত্য না। তো যাই হোক, পরবর্তীতে যদি সত্য হয় বা ইয়েস হয়, তাহলে পরবর্তীতে আমরা কি করব বলো, এর মধ্যে সেই সংখ্যাটা যোগ করে রাখবো। তো এই জন্য এস ইকুয়াস টু এস প্লাস আই ইন্টু আই, এটা থাকবে। ঠিক আছে, এই যে এখানে একটু খেয়াল করো, এস ইকুয়াস টু কি বলো, এস প্লাস আই ইন্টু আই। আচ্ছা, একটু যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমি একটু বড় করে দেখাই নাকি? আচ্ছা, এটা বড় করে দেখাই, একটু বড় করে দেখাই। হ্যাঁ, ঠিক আছে, এটাই, এই যে এটা একটু বড় করে দেখাই আর কি। তাহলে দেখো এস ইকুয়াস টু এস প্লাস আই ইন্টু আই, ঠিক আছে, এটা একটু খেয়াল করো, চেষ্টা করো। তো এস ইকুয়াস টু এস প্লাস আই ইন্টু আই, অর্থাৎ এস এর মধ্যে আমরা কি করবো বলো, এস এর মধ্যে প্রাথমিকভাবে কত ছিল বলো, জিরো ছিল। ঠিক আছে, প্রাথমিকভাবে জিরো ছিল। তাহলে এস ইকুয়াস টু কি হবে, জিরো প্লাস জিরো হচ্ছে আগের, অ্যাকচুয়ালি এস ইকুয়াস টু কি হচ্ছে, এস প্লাস আই ইন্টু আই, আই ইন্টু আই। এখন এই যে আই ইন্টু আই লেখা মানে কি বলতো, আই ইন্টু আই লেখা মানে কিন্তু আই স্কোয়ার। ঠিক আছে, কারণ টু ইন্টু টু করলে কত হয়, ফোর। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমি নিচে দেখাচ্ছি এটা, যে টু ইন্টু টু করলে কত হয়, ফোর হয়। ফোর মানেই কি বলতো, টু এর উপর স্কোয়ার না। তাহলে ফোর ইন্টু ফোর করলে কত হয়, 16 হয়, 16 হয়। 16 মানেই কি বলতো, ফোরের উপর স্কোয়ার না। তো এই জন্য কোনো কিছুর উপর স্কোয়ার মানে বোঝায় সেই সংখ্যাটি দুইবার গুণ হওয়া। ঠিক আছে, সবাই এটা আশা করি তোমরা জানো, তারপরেও যারা জানো না, যাদের একটু ঝামেলা হইতেই পারে। ঠিক আছে, তো এটা আমি বলে দিলাম এই জন্য। তো যাই হোক, এস ইকুয়াস টু কি লিখলাম আমরা, এস এর মান প্রাথমিকভাবে আগে ছিল কি বলো, জিরো। এই জন্য আমরা এই যে একটু আগে যেটা আমি লিখছি এস এর মান জিরো, এই যে এখানে এস এর মান জিরো, এটা আর কি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো পরবর্তীতে। তো এস ইকুয়াস টু জিরো, জিরো প্লাস কি আই ইন্টু আই। তাহলে আই এর মান কত নিয়েছি আমরা বলো, আই এর মান প্রাথমিকভাবে বা প্রথম পদটা নিয়েছি আমরা থ্রি। তো এই জন্য আই ইন্টু আই মানে কি হবে বলো, থ্রি ইন্টু কি হবে, থ্রি হবে। তাহলে থ্রি ইন্টু থ্রি করলে কত হয়, নাইন হয়। তাহলে এস এর মধ্যে কত থাকবে বলো, নাইন থাকবে। ঠিক আছে, তো এটা একবার চলার কারণে এটা হলো। তারপরে কি করবে, আয়ের ভ্যালু তিন বাড়ায় দিবে, কারণ আমাদের কি কি দেখেছি আমি, যে আয়ের ভ্যালুটা কিন্তু তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে খেয়াল করো একটু, আয়ের ভ্যালু কত করে বৃদ্ধি পাচ্ছে বলো, থ্রি থ্রি করে বৃদ্ধি পাচ্ছে। তো থ্রি বাড়াই দিল, থ্রি বাড়াই দিলে কত হবে বলো, থ্রি বাড়াই দিলে আয়ের ভ্যালু কত হয়ে যাবে তখন, সিক্স হয়ে যাবে। ঠিক আছে, তো সিক্স হয়ে যাবে। তারপরে দেখো এইখান থেকে নেক্সট ধাপে চলে যাবে, আবার আগের ধাপে কন্ডিশন চেক করতে চলে যাবে। এই যে দেখো এই ধাপে কন্ডিশন চেক করবে যে আসলেই আয়ের ভ্যালু যে বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে সেটা এন এর চেয়ে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তাহলে সেটা আবার আমরা যোগ করবো একই প্রক্রিয়ায়। আর যদি না হয়, না হওয়া মানে কি, আমাদের যে এনটা আছে, এন এর যে রেঞ্জ আছে, রেঞ্জের আমরা বাইরে চলে গেছি। তো বাইরে যদি চলে যাই সেই সময়টা তো আমরা পরবর্তী সংখ্যাগুলো তো আর যোগ করার দরকার নাই, তাই না? কারণ পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটাই হবে বাইরের সংখ্যা। তো এই জন্য তখন আমরা নো যে অপশনটা আছে এটা এক্সিকিউট হবে। যখন এটা কখন এক্সিকিউট হবে, যখন আই এর ভ্যালুটা কি হবে, এন এর চেয়ে বড় হবে। তো যখন আই এর ভ্যালুটা এন এর চেয়ে বড় হবে, তো নো যেটা আছে এটা তখন কাজ করবে। ঠিক আছে, এই কন্ডিশনটা নো, আমরা ইয়ে পাবো আর কি, মানে অ্যান্সার পাবো বা রেজাল্ট পাবো। তো নো যখন কাজ করবে তখন কি করবে, এই যে প্রিন্ট করবে এস, অর্থাৎ এসের যোগফলটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেটাই আমাদের, মানে এই ধারাটির যোগফল আমরা অলরেডি পেয়ে গেছি, সেটাই আমাদের আউটপুট হিসেবে দেখাবে, যেটা আমাদের কার মধ্যে আছে, এসের মধ্যে আছে। ঠিক আছে, এটাই জাস্ট। তো তারপর এখান থেকে জাস্ট প্রোগ্রামটা কি করবে বলো, শেষ করবে। তো এইভাবেই আসলে এই লুপের মাধ্যমে এই একটা কাজ কিন্তু এখানে বারবার হচ্ছে, এই জন্য এটাকে লুপ বলা হয় আর কি অ্যাকচুয়ালি। লুপ বা চক্র, লুপের বাংলা অর্থ কি, চক্র বা চক্রাকারে একটা কাজ সম্পন্ন করা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাই বোঝানো হয়। ঠিক আছে, বা বারবার একটা কাজ করা অ্যাকচুয়ালি। তো এই জন্য এই যে বারবার আমরা কি করতেছি, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা এন এর চেয়ে ছোট বা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতেছি বলুন, যোগ করতেছি। ঠিক আছে, এবং সে কি যোগ করতেছি, আই ইন্টু আই, অর্থাৎ আই এর উপর স্কোয়ার, অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটা আসতেছে তার বর্গ যেটা আছে সেটা আমরা যোগ করে এস এর মধ্যে রাখতেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই যে ফ্লোচারটা আছে অ্যাকচুয়ালি, ফ্লোচারটা বা প্রবাহ চিত্রটা ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে, তো আমি আরেকবার দেখাই তোমাদের, তোমরা জাস্ট একটু আহ, খাতায় লিখে নিতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু বড় করি। হ্যাঁ, এটা একটু খাতায় লিখে নিতে পারো, লিখে নিলেই হয়ে গেল। ঠিক আছে, এটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং বইয়েও কিন্তু অনেকগুলা দেওয়া আছে এগুলা, সেখান থেকে আরো অনেক ধারা হইতে পারে, বিভিন্ন ধরনের ডিফারেন্সটা সেটা ডিপেন্ড করবে আসলে পার্থক্য কত, পার্থক্যটা যোগ করতে হবে। আর স্কেয়ার থাকতেছে না গুণ হিসেবে থাকতেছে, এটা আইডেন্টিফাই করে আমাদের সেটা ওই অনুসারে এর মধ্যে যোগ করে রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা ঘ নম্বর কোশ্চেনে চলে যাই। ঘ নম্বর কোশ্চেনে কি বলছে, যে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো, অর্থাৎ ধারাটির যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লিখতে হবে। ঠিক আছে, তো উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা হলো। তো জাস্ট এটাই লেখা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে প্রোগ্রামটা কি। প্রোগ্রামটা অনেক ছোট একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা মানে প্রোগ্রামিং একটু ভালো মতো পড়ছে, এই প্রোগ্রামটা লিখতে হয়তো তার 3 থেকে 4 মিনিট লাগতে পারে, আর একটু বেশি লাগতে পারে, 5 মিনিটই ধরলাম। তো 5 মিনিটে যদি একটা কোশ্চেন সলভ করে তুমি 4 মার্ক পাও, তাহলে কেন সেটা ভালো মতো করবে না বলো? ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা দেখি
ইনক্লুড stdio.h যেটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝায়, ঠিক আছে। তারপর আমরা চলে আসি মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে একটা সবসময় মনে রাখবা, যে কোনো একটা প্রোগ্রামের বা যে কোনো প্রোগ্রামের হোক না কেন, সি প্রোগ্রামের সবসময় মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে। তো যাই হোক, তারপর আমরা তিনটা ভেরিয়েবল নিলাম। একটা হচ্ছে ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, বা পূর্ণ সংখ্যা তিনটা ভেরিয়েবল নিলাম। একটা হচ্ছে আই, এই যে এখানে দেখো আই, এন, আর হচ্ছে কি বলো সাম। তো আমি এখানে সাম নিছি, সাম না নিয়ে কিন্তু এসও নেওয়া যায়, সামও নেওয়া যায়। সাম মানে যোগফল বোঝায় অ্যাকচুয়ালি। সাম না নিয়ে তোমার যদি মনে হয় যে আমি অ্যাশ নিব, তাহলে অ্যাশও নিতে পারো, ঠিক আছে। তাহলে সাম ইকুয়াল টু 0 নিছি, যদি অ্যাশ নাও তাহলে অ্যাশ ইকুয়াল টু 0 নিবা। তো আমি ফ্লোচার্টে অ্যাশ হিসেবে দেখাইছি, এখানে সাম হিসেবে দেখাইলাম, ঠিক আছে। যে কোনো একটা নিতে পারো, কোনো সমস্যা নেই। আর সাম বাদে যদি অন্য কিছুও নিতে চাও, এক্স বা অন্যান্য কোনো ভেরিয়েবল, সেটাও নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখি যে প্রিন্ট এফ, তাহলে প্রিন্ট করতেছে পরবর্তীতে এন্টার দ্য ভ্যালু অফ এন। কারণ ইউজারের কাছ থেকে আমাদের কি জানতে হবে, এন এর মান জানতে হবে, যে এন এর মান আমাদেরকে দিন, যে এন এর মান কত। এন এর মান যদি আপনি আমাদেরকে দেন আর কি, তাহলে আমি সুন্দর করে সেটা যোগফল বের করে দিতে পারবো ধারণাটা, ঠিক আছে। তো এই জন্য প্রিন্ট করলাম যে এন্টার দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ আমরা ইউজারকে এটা দেখাচ্ছি। তো অনেক সময় এটা যদি তোমরা না নেও, অনেক সময় দেখবা যে কোনো কোনো প্রোগ্রামে এটা নেওয়া হয় নাই, এই লাইনটা না নিলেও কোনো সমস্যা নেই। তবে আমরা ইউজার যেন বুঝতে পারে প্রোগ্রামটা রান করলে যে আমাকে এন এর মান দিতে বলতেছি, এই জন্য এটা নেওয়াটা বেটার। তো যাই হোক, তারপরে চলে আসতেছি স্ক্যান। তো স্ক্যান করতেছি কি বলো, পার্সেন্টেজ ডি দিয়ে এম্পারসেন্ট এন, অর্থাৎ পার্সেন্টেজ ডি দিয়ে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিচ্ছি এবং কার মধ্যে রাখতেছি এটা বলো, এন এর মধ্যে রাখতেছি, ঠিক আছে। এম্পারসেন্ট চিহ্নটা দিয়ে লোকেশন বোঝাই অ্যাকচুয়ালি, যে কার মধ্যে রাখতেছি এটা বোঝাই, ঠিক আছে। তো তারপরে আমরা কি করতেছি, একটা ফর লুপ চালাচ্ছি, ঠিক আছে। লুপ কিন্তু তিনটা আছে, ঠিক আছে। ফর লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, আরেকটা হচ্ছে হোয়াইল লুপ আছে। এছাড়াও আরেকটা আমরা লুপও বলতে পারি, সেটা আবার জাম্পিং স্টেটমেন্টও বলতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে গো টু দিয়েও কিন্তু এটা করা যায়। তো যাই হোক, আমি এটা ফর লুপ দিয়ে করছি, তোমরা চাইলে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টে ফর লুপটা ভালো মতো বুঝে, এবং ফর লুপটা আশা করি ইজি মনে হয়। তাহলে ফর নিছি, আই ইকুয়াল টু কি নিছি, 3 নিছি। আই হচ্ছে কি নির্দেশ করে বলো, প্রথম যে পদটা আছে সেটা নির্দেশ করে, ঠিক আছে। যেহেতু আমাদের ধারাটা ছিল কি বলো, 3 এর উপর স্কোয়ার প্লাস 6 এর উপর স্কোয়ার প্লাস কি বলো 9 এর উপর স্কোয়ার প্লাস কি ডট 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 প্লাস এন এর উপর স্কোয়ার, এটা যেহেতু ধারাটা ছিল, এই জন্য কি বলো, আমরা আসলে আই ইকুয়াল টু 3 নিছি, প্রথম পদটা নির্দেশ করতেছে আইটা, ঠিক আছে। আইটা নির্দেশ করতেছে কি বলো, প্রথম পদ, ঠিক আছে। তারপরে আমরা কন্ডিশন চেক করতেছি যে আয়ের ভ্যালুটা আসলে এন এর চেয়ে ছোট বা সমান কিনা। তো আয়ের ভ্যালু যদি এন এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা কন্ডিশন ট্রু হবে, এই কন্ডিশনটা ট্রু হবে। ট্রু হলে কি করবে বলো, সেই সংখ্যাটা আমরা যোগ করে কার মধ্যে রাখবো বলো, সামের মধ্যে রাখবো। এই যে ট্রু হলে সেই কন্ডিশন যোগ করে সামের মধ্যে রাখবো, ঠিক আছে। তো জাস্ট পরবর্তীতে আমরা চলে আসি যে আই ইকুয়াল টু আই প্লাস 3। এখানে কিন্তু যোগ করার পরেই আবার কোথায় চলে যাবে, এই যে ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ আয়ের মান 3 করে বৃদ্ধি করবে। তো আই ইকুয়াল টু আই প্লাস 3। আর এটা কিন্তু আমরা হুবহু কিন্তু কোথায় দেখেছি বলতো, ফ্লোচার্টে দেখেছি, ঠিক আছে। ফ্লোচার্টে যেটা দেখেছি সেটাই শুধু প্রোগ্রামে লিখতেছি, জাস্ট এটাই। তো এখানে ইনক্রিমেন্ট করবে, এইভাবে লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা এন এর চেয়ে ছোট বা সমান হবে। আর যখন আয়ের ভ্যালুটা এন এর চেয়ে বড় হয়ে যাবে, এই যে এন এর চেয়ে বড় হয়ে যাবে, তখন কি করবে বলো, এই লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হয়ে কি করবে, প্রিন্ট এফ সাম অফ দ্য সিরিজ পার্সেন্টেজ ডি দিয়ে সাম, অর্থাৎ সামের ভ্যালুটা তখন পার্সেন্টেজ ডি দিয়ে, ডি মানে পূর্ণ সংখ্যা, এটা বোঝায় আর কি। পূর্ণ সংখ্যা প্রদর্শন করার জন্য বা নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি ফর্মের স্পেসিফায়ার ইউজ করা হয়, তখন সামটা প্রদর্শন করবে, ঠিক আছে। এটাই যে সাম অফ দ্য সিরিজ পার্সেন্টেজ দিয়ে সামের মানটা প্রদর্শন করবে। তারপর জাস্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করা হয়েছে আর কি, স্টেটমেন্ট যেটাকে বলাই। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করে। তো এটাই রিয়েলাইজ করার জন্য আমি এখন ইয়াতে করে দেবো আর কি, অর্থাৎ কি বলে কোড ব্লকসে দেখাবো আর কি, ঠিক আছে, কিভাবে এটা কাজ করে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আর দেখো একটু খেয়াল করো, তাহলে রিয়েলাইজ করতে পারবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই প্রোগ্রাম যে প্রোগ্রামটা আমরা এখানে লিখছি অ্যাকচুয়ালি হুবহু সেই প্রোগ্রামটা আমি এখানে লিখছি আর কি, এখানে আছে, আগে থেকে লিখে রাখছি যেন সময় কম লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে আসলে এই প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করতেছে। তাহলে দেখো সবকিছুই ওইখানকার বিষয়গুলো এখানে আছে। তো আমি জাস্ট এটা রান করবো আর কি, ঠিক আছে। এখান থেকে রান করবো, রান করা মানে কিভাবে কাজ করে বা এক্সিকিউট করবো অ্যাকচুয়ালি, এক্সিকিউটও বলা যায়, রানও বলা যায়, ঠিক আছে। তো দেখো, তাহলে প্রথমে আমাদের কি দেখাচ্ছে, আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। তো প্রথমে দেখাচ্ছে যে এন্টার দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ আমাদের কি বলতেছে যে এন এর মান আমাদেরকে ইউজারকে, এটা ইউজারকে কিন্তু এটা দেখাবে। আমি যেহেতু এটা প্রোগ্রামটা রান করতেছি, আমি ইউজার, ঠিক আছে, তাহলে আমাকে দেখাচ্ছে এই জন্য যে কি এন্টার দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর মান কত সেটা আমাদেরকে দিন, ঠিক আছে, বা এন্টার করুন, ঠিক আছে। তো যাই হোক, আমি নিয়ে নিলাম সাপোজ এন্টার দ্য ভ্যালু অফ এন যেহেতু বলছে, আমি সাপোজ এই ধারাতে এন এর মান কত নিব, 15 নিলাম, 15। তাহলে 15 যদি নিই, ঠিক আছে, সবগুলো যোগ করে এই যে এখানে দেখাচ্ছে কি বলো, সাম অফ দ্য সিরিজ 495, অর্থাৎ 15 পর্যন্ত 6 স্কোয়ার 3 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস
12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে দেখবা যে সেই মানটা আসবে 495, ঠিক আছে। এটা ক্যালকুলেটরে তুমি যোগ করতে পারো। এটাই তো, এইভাবে আসলে এটা কাজ করবে। আর নিচে যে অংশগুলো দেখতে পাচ্ছ, প্রসেস রিটার্ন জিরো, এগুলো হচ্ছে আসলে প্রোগ্রামটা রান করতে কতক্ষণ সময় নিল এটা। তো পরবর্তীতে এটা চাইলে আমরা আবার রান করতে পারি, ঠিক আছে। আবার যদি আমি রান করি, এবার ছোট একটা সংখ্যা নিব, সাপোজ এটা আমি এন এর মান যেহেতু 3 আর 6, সিক্স সিক্স নিয়ে আমি নিতে পারি 6। তো আমি সাপোজ এন এর মান নিলাম 6, 3 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, 6 বা 7 বা 8 বা 9 যে কোনো একটা নিলাম। তো আমি প্রথমে 6 নিই, 6 নিয়ে দেখাই। 6 নিলে কি দেখাবে বলো? 6 নিলে তাহলে কি থাকতেছে? 3 থাকতেছে আর 6 থাকতেছে, ঠিক আছে। অর্থাৎ 3 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে কত হয় বলো? 9 হয়। 6 এর উপর স্কয়ার করলে কত হয় বলো? 36 হয়। তাহলে 36 আর 9 এর যোগ করলে হবে 45, ঠিক আছে। তো এই জন্য সাম অফ দ্য সিরিজ দেখাচ্ছে 45। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে আসলে প্রোগ্রামটা কাজ করবে, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা জাস্ট তোমরা লিখে নিবা। আর এই প্রোগ্রামটা তোমরা মোবাইলেও করতে পারো, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপে করলে করতে পারো। আর যদি ল্যাপটপ না থাকে, ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে, তাহলে তোমরা মোবাইলে করতে পারো। এবং এটার জন্য ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে প্লে লিস্টে আছে, চাইলে সেখান থেকে তোমরা দেখতে পারো। এবং সেটা আমি ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিব আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো অন্যান্য যে বোর্ডগুলো আছে অ্যাকচুয়ালি, সেই বোর্ডগুলোরও কিন্তু আমি সৃজনশীলগুলো এখানে সলভ করছি এবং সলভ করে, ঠিক আছে, আপলোড দিছি এবং একটা প্লে লিস্টে আছে। তো তোমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখতে পারো। তো এতে তোমাদের আসলে বুঝতে পারো আর কি, এবং প্র্যাকটিসও হবে, ঠিক আছে, বেনিফিট হবে আর কি। আর এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ওকে।